আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল্লাহ সালেহ মামরুদ। আজকের ক্লাসে আমরা উদ্ভিদের শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই যে উদ্ভিদের শারীরতত্ত্ব, একটা উদ্ভিদ একটা উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদের দেহে যে সমস্ত বিক্রিয়া ঘটে, ওই সমস্ত বিক্রিয়া ঘটার যে প্রক্রিয়া, একেবারে মূল থেকে শুরু করে পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আসলে কি কি বিক্রিয়া ঘটে, সেই জিনিসটা আমরা এখানে এই চ্যাপ্টারটাতে পড়বো। উদ্ভিদের শারীরতত্ত্ব। এখন দেখো, এই উদ্ভিদের শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, দুই নাম্বার হচ্ছে প্রস্বেদন, তিন নাম্বার হচ্ছে সালোক সংশ্লেষণ এবং চার নাম্বার শ্বসন। খনিজ লবণ পরিশোষণটা আসলে কি? দেখো, মূলরোম দিয়ে পানি শোষণ করার যে প্রক্রিয়া, আমরা জানি উদ্ভিদ তার মূলরোম দিয়ে, অর্থাৎ মূলের যে একটা মূলরোম রয়েছে, উদ্ভিদের মূল, সেই মূলরোম দিয়ে মাটি থেকে যে পানি শোষণ করে, ওই পানির সাথে লবণ মিশ্রিত অবস্থায় থাকে এবং এই পানি শোষণ করার মাধ্যমে এক পর্যায়ে উদ্ভিদ লবণ পরিশোষণ করে, অর্থাৎ খনিজ লবণ ও পানি পরিশোষণ করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয়ে থাকে সাধারণত খনিজ লবণ পরিশোষণ। এরপর আসো, এই পানি শোষণ করার পরে উদ্ভিদ তার দেহের মধ্য থেকে অতিরিক্ত পানি পাতা হতে বাষ্পাকারে, পাতা থেকে বাষ্পাকারে যে পানিগুলা বের করে ফেলে, জলীয় বাষ্পগুলা বের করে ফেলে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হয় প্রস্বেদন। পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এরপর দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সহজ কথা একদম। আমরা প্রাণীরা আমরা কি করি? সাধারণত উদ্ভিদ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। অক্সিজেন আমরা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমরা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। উক্ত কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করার পরে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে পানি এবং উপজাতি হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। এই দেখো, কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। ঠিক এর উল্টো প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন। উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় শ্বসন। এখন দেখো, আমরা সিরিয়াল বাই খনিজ লবণ পরিশোষণ থেকে শুরু করে শ্বসন পর্যন্ত আমরা একের পর এক প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আসো খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ প্রথমে আমরা খনিজ লবণ পরিশোষণ নিয়ে যখন কথা বলবো, তখন আমাদেরকে জানতে হবে কোন কোন খনিজ লবণ বা কোন কোন উপাদান আসলে উদ্ভিদ কর্তৃক মূলরোম দ্বারা শোষিত হয়, অর্থাৎ পরিশোষণ হবে কোন কোন মৌলগুলা। আমাদেরকে মনে রাখতে হবে, মাটির যে সমস্ত উপকরণ, মাটিস্থ যে সমস্ত উপকরণ উদ্ভিদের জন্য প্রয়োজন, সেগুলোকে বলা হয় ম্যাক্রো এবং মাইক্রো মৌল। অর্থাৎ উদ্ভিদের যে আবশ্যিক যে সমস্ত উপাদান, সেগুলোকে বলা হয় এক ধরনের পুষ্টি উপাদান। সেই পুষ্টি উপাদান আসলে কয় ধরনের বা কয় প্রকার? কয়টা? এটা হচ্ছে 17টি মৌল। 17টি মৌল উদ্ভিদ মূলরোম দ্বারা শোষণ করে থাকে। মূলরোম দ্বারা 17টি মৌল উদ্ভিদ শোষণ করে থাকে। এগুলাকে বলা হয় উপকারী বা অত্যাবশ্যকীয়। উপকারী বা অত্যাবশ্যকীয় উপাদান। এই যে উপকারী বা অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে
এই উপাদানগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। এই উপাদানগুলো আবার দুই প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্রোমৌল, একটা হচ্ছে মাইক্রোমৌল। তোমরা নাম শুনে হয়তো বা বুঝতে পারছো, এখানের মধ্যে দেখো এই যে ম্যাক্রো শব্দটা, এই যে ম্যাক্রো, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো মানে হচ্ছে ছোট। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট এবং ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়। তার মানে এই নাম শুনেই বোঝা যাচ্ছে যে সমস্ত উপকরণ আসলে বড় কিছু বোঝানো হচ্ছে সেগুলোকে বলা হয় ম্যাক্রো উপাদান, আর যেগুলো ছোট কিছু বোঝানো হচ্ছে সেগুলোকে বলা হয় মাইক্রো উপাদান। আসলে মেইনলি সংজ্ঞাটা হচ্ছে এই 17টা মৌলের মধ্যে যে সমস্ত মৌল উদ্ভিদ দ্বারা বেশি পরিমাণে শোষিত হয় এবং যে সমস্ত মৌলগুলা উদ্ভিদের বেশি প্রয়োজন এবং বেশি পরিমাণে শোষিত হয়, বেশি প্রয়োজন এবং বেশি পরিমাণে শোষিত হয়, ঠিক আছে? অর্থাৎ অধিক প্রয়োজন, অধিক প্রয়োজন, অধিক প্রয়োজন। ম্যাক্রো মানে হচ্ছে বড় বা বেশি, অর্থাৎ যে সমস্ত উপকরণ বা উপাদান অধিক পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলা হয় ম্যাক্রোমৌল, আর যে সমস্ত উপাদান কম পরিমাণে প্রয়োজন তাদেরকে বলা হয় মাইক্রো উপাদান। কম প্রয়োজন, কম প্রয়োজন। এখন ম্যাক্রো উপাদান কয়টা? 17টা মৌলের মধ্যে। আর মাইক্রো উপাদান কয়টা? এখন দেখো, ম্যাক্রো উপাদান হচ্ছে 9টা এবং মাইক্রো উপাদান হচ্ছে 8টা। ম্যাক্রো উপাদান 9টা এবং মাইক্রো উপাদান 8টা। এখন আমরা দেখব ম্যাক্রো এবং মাইক্রো উপাদানগুলো আসলে কি কি। প্রথমে আমরা আসি ম্যাক্রো। এই যে ম্যাক্রো উপাদানগুলো যে 9টা, সেই 9টা আসলে কি কি? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা একের পর এক 9 পর্যন্ত লিখে যাব কি কি আছে। হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সালফার। আসলে একটু বেশি গেছে হয়ে গেছে, এটা আমি আরেকটু সুন্দরভাবে লিখি। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার। এই যে এই মৌলগুলা, উপাদানগুলা তো লিখলাম, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে উপাদানগুলা, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল। এই সমস্ত উপাদানগুলো কিন্তু উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন। এখন দেখো, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনটা আসলে মূল থেকে শোষণ হবে, ঠিক আছে, বুঝলাম। অর্থাৎ মূল, মূল দ্বারা শোষণ হবে, উদ্ভিদের মূলরম দ্বারা শোষণ হবে, মাটি থেকে শোষণ হবে, সেটা আমি বুঝলাম। কিন্তু এই হাইড্রোজেনটা আসলে কি হিসেবে শোষণ হয়? হাইড্রোজেনটা কি আসলে পানি হিসেবে শোষণ হয় নাকি হাইড্রোজেন আয়ন হিসেবে শোষণ হয়? কিভাবে আসলে শোষণ হয় সেটা তো আমরা জানি না। দেখো, এই হাইড্রোজেনটা মূলত পানি হিসেবে শোষণ হয়, অর্থাৎ পানি শোষণ হবে, পানিটাই মূলত শোষণ হয়।
এটার দ্বারা পানির দ্বারা হাইড্রোজেনটাও শোষণ হয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেনটা পানি হিসেবে শোষণ হয়। এখন আমরা এখানে লিখে দিচ্ছি কি হিসেবে শোষণ হয়, কি হিসেবে শোষণ, অর্থাৎ কিভাবে শোষণ হয়, কিভাবে শোষণ, কিভাবে শোষণ হয়, এটা আমরা এখানে লিখে দিলাম। কার্বন কি হিসেবে শোষণ হয়, কার্বন কার্বন ডাই অক্সাইড হিসেবে শোষণ হবে, কার্বন ডাই অক্সাইড হিসেবে শোষণ হবে। অক্সিজেন, অক্সিজেনটা আসলে তিন ভাবে শোষণ হয়, একটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই তিন ভাবেই কিন্তু আসলে অক্সিজেনটা শোষণ হয়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং পানি তিন ভাবেই শোষণ হয়। এবার আসো নাইট্রোজেন, নাইট্রোজেনটা কিভাবে শোষণ হয়, নাইট্রেট আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন হিসেবে শোষণ হয়, নাইট্রেট আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন হিসেবে শোষণ হয়। নাইট্রোজেনটা নাইট্রেট আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন হিসেবে শোষণ হয়। এবার আসো পটাশিয়াম, পটাশিয়ামটা পটাশিয়াম আয়ন হিসেবে, পটাশিয়াম আয়ন হিসেবে, ক্যালসিয়ামটা ক্যালসিয়াম আয়ন হিসেবে, ম্যাগনেসিয়ামটা ম্যাগনেসিয়াম আয়ন হিসেবে, বুঝা গেছে, ম্যাগনেসিয়ামটা ম্যাগনেসিয়াম আয়ন হিসেবে, ফসফরাস ফসফেট আয়ন হিসেবে এবং সালফার সালফেট আয়ন হিসেবে, ফসফরাস ফসফেট আয়ন হিসেবে এবং সালফার সালফেট আয়ন হিসেবে। দেখো আমরা কিন্তু আসলে কিভাবে কোনটা শোষণ হয় সেটা কিন্তু বলে দিলাম। প্রথমত হাইড্রোজেনটা, হাইড্রোজেনটা পানি হিসেবে শোষণ হয়, কার্বন ডাই অক্সাইড হিসেবে কার্বন, অক্সিজেন কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং পানি হিসেবে শোষণ হয়। নাইট্রোজেন শোষণ হয় নাইট্রেট আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন হিসেবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন এবং ফসফরাস এবং সালফার হচ্ছে ফসফেট এবং সালফেট আয়ন হিসেবে শোষণ হয়। এই যে এগুলা গেল হচ্ছে ম্যাক্রোমৌলগুলো। এবার আসো আমরা মাইক্রোমৌল নিয়ে কথা বলবো, মাইক্রোমৌল কিভাবে শোষণ হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। মাইক্রোমৌল কয়টা, মাইক্রোমৌল হচ্ছে 8টা, অর্থাৎ 10 থেকে শুরু করে 10 থেকে শুরু করে 17 নাম্বার মৌল পর্যন্ত মাইক্রোমৌল। মাইক্রোমৌল, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ যে সমস্ত উপাদান কম পরিমাণে প্রয়োজন হয় সেই সমস্ত উপাদানগুলোকে বলা হয় মাইক্রোমৌল। এবার আসো 10 11 12 13 14 15 16 17, এই সমস্ত উপাদানগুলো এখানে। এই উপাদানগুলো আসলে কি কি, ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ। ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল, জিঙ্ক, কপার, নিকেল এবং মলিবডেনাম, মলিবডেনাম MO, মলিবডেনাম। এবার আসো ক্লোরিন কি হিসেবে শোষণ হয়, ক্লোরিন ক্লোরিন মাইনাস হিসেবে শোষণ হয়। বোরন কি হিসেবে শোষণ হয়, বোরন BO3 মাইনাস হিসেবে শোষণ হয়। এরপর আয়রন কি হিসেবে শোষণ হয়, আয়রন ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন উভয় হিসেবেই শোষণ হয়, ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন উভয় হিসেবেই শোষণ হয়। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল, এই যে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল এরা সকলেই কিন্তু তাদের স্ব স্ব আয়ন হিসেবে শোষণ হবে। তাদের স্ব স্ব আয়ন কি কি বলো, তাদের স্ব স্ব আয়ন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ 2+, জিঙ্ক 2+, কপার 2+, নিকেল 2+, এবং সর্বশেষ মলিবডেনামটা আমি যদি একটু এই পাশে করে লিখি, এই যে মলিবডেনামটা আমি একটু এই পাশে করে লিখলাম সেটা হচ্ছে কি MO4 2-, MO4 2- হিসেবে শোষণ হয়। দেখো এই যে আমরা মাইক্রো উপাদানগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। ক্লোরিন, ক্লোরিন আয়ন হিসেবে, বোরন BO3- আয়ন হিসেবে, ফেরাস এবং ফেরিক আয়ন হিসেবে আয়রন, তারপরে ম্যাঙ্গানিজ আয়ন হিসেবে,
তারপরে জিঙ্ক আয়ন হিসেবে, কপার আয়ন হিসেবে, নিকেল আয়ন হিসেবে এবং মোলিবডেনাম আয়ন হিসেবে MO4 2-। এভাবে আসলে এইগুলো শোষণ হয়ে থাকে সাধারণত। এবার আসো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এই যে মাইক্রোমোল এবং ম্যাক্রোমোল এই আলোচনাটা আমরা শেষ করব, এরপর অন্য আলোচনায় চলে যাব। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আয়নগুলো পড়লাম, সাধারণত ম্যাক্রোমৌলগুলা বেশি প্রয়োজন হওয়ার কারণে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে মৌলগুলা রয়েছে সেই মৌলগুলো আমাদের বেশি দরকার হওয়ার কারণে ওই মৌলগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হয়। সেই মৌলগুলা কি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখবা? না, এটার জন্য একটা তোমাকে ছন্দ অ্যাপ্লাই করা প্রয়োজন। ওই ছন্দটা কি? ওই ছন্দটা হচ্ছে ম্যাক্রোমৌল মুখস্থ করার ছন্দ। ম্যাক্রোমৌল যে মুখস্থ করার যে ছন্দটা সেটা হচ্ছে MgK cave for nice chops, nice chops, MgK cave for nice chops। এই কথাটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। Mg দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, K দিয়ে হচ্ছে পটাশিয়াম, কেফ এর মধ্যে Ca দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, ফর দিয়ে কোনো কিছু নাই, নাইস এর মধ্যে N দিয়ে হচ্ছে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এই যে কয়টা মৌল দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা মৌল আমরা এখান থেকে এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখতে পারবো খুব সহজেই। এই যে ম্যাক্রোমৌলগুলা 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যে 9টা ম্যাক্রোমৌল, এই 9টা ম্যাক্রোমৌল আমরা মুখস্থ রাখতে পারবো। এগুলো ছাড়া বাকি যে সমস্ত মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোমৌল। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই যে আয়নগুলো যে শোষিত হবে, কোন আয়নগুলো দ্রুত শোষিত হবে, কোন আয়নগুলো ধীরে শোষিত হবে, সেই জিনিসটা আমাদের জানা দরকার। তোমাদেরকে মনে রাখতে হবে পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন, পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়, সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয় এরপরে ক্যালসিয়াম এবং সালফেট আয়ন সবচেয়ে ধীর গতিতে শোষণ হয় বা মন্থর গতিতে শোষণ হয়। ক্যালসিয়াম এবং সালফেট আয়ন সবচেয়ে মন্থর গতিতে শোষণ হয়, সবচেয়ে মন্থর বা সবচেয়ে ধীর গতিতে শোষণ হয়, ধীর গতিতে শোষণ হয়। এই যে দুইটা কথা, এই দুইটা কথা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় আসে, MCQ তে খুব বেশি পরিমাণে আসে এই প্রশ্নটা বা এই কথাটা। কথাটা কি? 1 নাম্বার কথা হচ্ছে, 1 নাম্বার কথা হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হবে এবং ক্যালসিয়াম এবং সালফেট আয়ন সবচেয়ে ধীর গতিতে শোষণ হবে। দ্রুত গতিতে পটাশিয়াম নাইট্রেট, দ্রুত গতিতে পটাশিয়াম নাইট্রেট, দ্রুত গতিতে পটাশিয়াম নাইট্রেট, ধীর গতিতে ক্যালসিয়াম সালফেট, ধীর গতিতে ক্যালসিয়াম সালফেট। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো এই যে খনিজ লবণ, খনিজ লবণ যে আমরা শোষণ করব, এই খনিজ লবণের প্রাপ্যতাটা কি আসলে? খনিজ লবণ আমরা কোত্থেকে পাবো? আমরা কি মাটি থেকে পাবো নাকি আমরা কোত্থেকে পাবো? কিভাবে আমরা খনিজ লবণটা পাবো এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। কিভাবে আমরা খনিজ লবণটা পাবো? মূলত উদ্ভিদ মূলরম দিয়ে পানি শোষণ করে, মূলরম দিয়ে খনিজ লবণ শোষণ করে, মাটিস্থ পানি থেকে খনিজ লবণ শোষণ করে। মূলরম দিয়ে কি বললাম কথাটা? উদ্ভিদ তার মূলরম দিয়ে মাটিস্থ পানি হতে
খনিজ লবণ শোষণ করে। এখন এই খনিজ লবণ যে শোষণ করে, মনে করো এই জায়গাটা হচ্ছে মাটি, এই জায়গাটা হচ্ছে মাটি, আর এটা হচ্ছে উদ্ভিদের মূলরোম, অর্থাৎ উদ্ভিদের মূলটা মাটি পর্যন্ত চলে যায়, ঠিক আছে। এই যে নিচের অংশটা এটা হচ্ছে মাটি, আর উপরের অংশটা এটা হচ্ছে উদ্ভিদের মূলরোম। তার মানে উদ্ভিদের মূল মাটি পর্যন্ত নিচে চলে যায়, আমরা এতটুকু জানি। এখন দেখো এই যে মাটির মধ্যে যে মাটির কণা আছে, মাটির কণা, এই মাটির কণাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ওই মাটির কণার মধ্যে মাটির কণার মাটির কণাটাকে বলা হয় কলয়েডাল দানা। কলয়েডাল দানা, কলয়েডাল দানা, কলয়েডাল দানা। এই কলয়েডাল দানার চারপাশে কিন্তু বিভিন্ন খনিজ লবণ লেগে থাকে, খনিজ লবণ লেগে থাকে। কলয়েডাল দানার গায়ে খনিজ লবণ, যেমন মনে করো পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, সোডিয়াম, যেটাই হোক, এই সমস্ত খনিজ লবণ এই কলয়েডাল দানার গায়ে লেগে থাকে। কলয়েডাল দানার গায়ে খনিজ লবণগুলো লেগে থাকে। এখন এই লেগে থাকা খনিজ লবণ মূলরোম দ্বারা শোষিত হয়। তার মানে মেকানিজমটা বুঝো, কলয়েডাল দানা অর্থাৎ মাটির মধ্যে যে ছোট ছোট দানা রয়েছে, মাটির যে উপাদান, সেই মাটির উপাদানটাকে বলা হয়, ক্ষুদ্র উপাদানকে বলা হয় কলয়েডাল দানা। ওই কলয়েডাল দানাটাকে যদি আমরা একটু জুম করে দেখি, সেখানের মধ্যে আমরা এর গায়ে লেগে থাকা অসংখ্য খনিজ লবণ আমরা দেখতে পাবো। সেই খনিজ লবণ গুলাই মূলত মূলরোম দ্বারা শোষিত হয়। তার মানে এই জায়গায় দেখো চারপাশে মনে করো পটাশিয়াম আছে, এই যে পটাশিয়ামটাই মূলরোম দিয়ে শোষিত হবে। জাস্ট এই জিনিসটা এতটুকু বুঝে রাখো। এখন এই যে শোষিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এবার আসো কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদটা আসলে কি। দেখো এই মতবাদ অনুযায়ী উদ্ভিদ মূল শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। দেখো মূলরোমের মধ্যে কার্বন ডাই অক্সাইড বিদ্যমান থাকে। এখন জিজ্ঞেস করতে পারো মূলরোমে কেন কার্বন ডাই অক্সাইড থাকবে? কারণ আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করার ফলে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এই যে শ্বসন প্রক্রিয়ায় যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের কিছু মূলরোমের সাথে লেগে থাকে। এবং এই যে মাটির মধ্যে কিন্তু পানি থাকবে, পানি। তার মানে আমরা কি বুঝতে পারলাম? মূলরোমের সাথে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড থাকবে, এবং মাটির সাথে কি থাকবে? পানি থাকবে। মাটির মধ্যে পানি, মূলরোমের মধ্যে কার্বন ডাই অক্সাইড। মাটির মধ্যে পানি, মূলরোমের মধ্যে কার্বন ডাই অক্সাইড পরস্পর বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে কিভাবে? দেখো এই যে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করালাম, কি উৎপন্ন হবে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। এখন দেখো এই যে উৎপন্ন কার্বনিক অ্যাসিড, মনে করো কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়ে এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। এই কার্বনিক অ্যাসিডটা উৎপন্ন হওয়ার পরে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং
এবং বাইকার্বনেট আয়ন এ পরিণত হবে, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হবে। এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। প্রথমে প্রথমে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে H2CO3 তৈরি করবে। H2CO3 ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। তার মানে এখন তুমি খেয়াল করো এই মূলরোমের মধ্যে এখন কি আছে? কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করার ফলে ফাইনালি এই মূলরোমের মধ্যে হাইড্রোজেন আয়নটা চলে আসবে। প্রথমে এই মূলরোমের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড ছিল, সেই কার্বন ডাই অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়ে এই যে হাইড্রোজেন আয়ন তৈরি করে ফেলছে অসংখ্য। দেখো হাইড্রোজেন আয়ন আরো একটা আছে অসংখ্য। যত বেশি কার্বন ডাই অক্সাইড এখানে থাকবে সবগুলাই কিন্তু একসময় হাইড্রোজেন আয়নে পরিণত হয়ে যাবে। এই যে মূলরোমের চারপাশে এখন আমরা এই বিক্রিয়াগুলো না লিখে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন লিখে দিতে পারি। শুধুমাত্র আমরা লিখতে পারি এখন মূলরোমের চারপাশে হাইড্রোজেন আয়ন। কারণ এখানে কার্বন ডাই অক্সাইড ছিল, পানির সাথে বিক্রিয়া করার পরে পরবর্তীতে গিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি হয়ে গেছে, এটা আমরা জানি। এই যে হাইড্রোজেন আয়ন। এবার আসো মাটির মধ্যে যে কলয়েডাল দানা, এই যে কলয়েডাল দানার চারপাশে পটাশিয়াম আয়ন বিদ্যমান। মনে করো পটাশিয়াম আয়ন বিদ্যমান। এই যে পটাশিয়াম আয়ন, এখন এখন পটাশিয়াম আয়নটাও ক্যাটায়ন, হাইড্রোজেন আয়নটাও ক্যাটায়ন। এটাও পজিটিভ। এখন পজিটিভ যদি পাশাপাশি থাকে, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, এখানে এই মতবাদটার নাম হচ্ছে এক্সচেঞ্জ মতবাদ অনুসারে যদি ক্যাটায়ন এবং ক্যাটায়ন পরস্পর পাশাপাশি থাকে, তারা পরস্পর জায়গা বদল করতে পারে। তারা যদি পরস্পর পাশাপাশি থাকে, তারা নিজের স্ব জায়গা পাল্টিয়ে একজনের জায়গায় আরেকজন এক্সচেঞ্জ হয়ে যেতে পারে। তখন হাইড্রোজেনটা ক্যালসিয়ামের জায়গায় চলে যাবে, ক্যালসিয়ামটা হাইড্রোজেনের জায়গায় চলে যাবে। যদি তারা পাশাপাশি অবস্থান করে, উভয়ে কিন্তু ক্যাটায়ন হতে হবে। একজন ক্যাটায়ন আরেকজন আয়ন হলে কিন্তু হবে না। মনে করো এটা হাইড্রোজেন, এটা যদি ক্লোরিন হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ হবে না। শুধুমাত্র পটাশিয়ামের ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে, কারণ পটাশিয়ামটাও ক্যাটায়ন এবং হাইড্রোজেনটাও ক্যাটায়ন। এই যে ক্যাটায়ন এবং ক্যাটায়ন যদি পরস্পর পাশাপাশি থাকে এক্সচেঞ্জ মতবাদ অনুসারে, তারা পরস্পর জায়গা বদল করে ফেলবে এক্সচেঞ্জ মতবাদ অনুসারে। তখন হাইড্রোজেনের জায়গায় ক্যালসিয়াম, ক্যালসিয়ামের জায়গায় হাইড্রোজেন চলে আসবে। তখন এই পুরা জিনিসগুলা এখানে চলে যাবে, এই হাইড্রোজেন গুলা ওই পাশে চলে আসবে। দেখো বিষয়টা কিরকম দাঁড়ায়। পটাশিয়াম 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 হাইড্রোজেন এই যে মূলরোমের মাটির কলয়েড দানার মধ্যে এখন হাইড্রোজেন চলে আসছে। তারা এক্সচেঞ্জ হয়ে গেছে, হাইড্রোজেন চলে আসছে এখানে এবং পটাশিয়াম চলে আসছে এই জায়গায়। তারা পরস্পর এক্সচেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাই অক্সাইডের সাথে পানির বিক্রিয়ার ফলে হাইড্রোজেন উৎপন্ন হওয়ার পরে উক্ত হাইড্রোজেন আয়ন মূল কলয়েডাল দানার গায়ে লেগে থাকা পটাশিয়ামের সাথে এক্সচেঞ্জ করে নিবে, জায়গা বদল করে নিবে। এর ফলে পরবর্তীতে মূলরোমের চারপাশে যখন পটাশিয়াম চলে আসবে, সেই মূলরোম পটাশিয়ামকে শোষণ করে নিবে। এর ফলে আস্তে আস্তে পটাশিয়ামটা মূলরোম হয়ে গাছের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। এবার আসো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা কি। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা আসলে সহজ। দেখো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এই কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা আসলে কি? দেখো এই যে কলয়েডাল দানার গায়ে লেগে থাকা পটাশিয়াম আয়ন,
এবং মূলরমের গায়ে লেগে থাকা হাইড্রোজেন আয়ন, এরা যখন নিজেদের অবস্থানে থাকে তখন এই কন্টাক্ট এক্সচেঞ্জ মতো, এটাও কিন্তু এক্সচেঞ্জ হবে, কিন্তু পূর্ববর্তী প্রক্রিয়ার মতো কিন্তু এক্সচেঞ্জ হবে না। পূর্ববর্তী প্রক্রিয়ার মতো কিন্তু এক্সচেঞ্জ হবে না। তারা কি হবে, এই যে মূলরোমের পাশে যে কলয়েডাল দানার গায়ে লেগে থাকা পটাশিয়াম আয়নগুলো আছে, এই পটাশিয়াম আয়নগুলো কিন্তু স্থির থাকবে না। যেমন মনে করো মূলরোমের চারপাশে যে হাইড্রোজেন আয়নগুলো আছে, ওই হাইড্রোজেন আয়নগুলো কিন্তু ওই জায়গার মধ্যে প্রতিনিয়ত কম্পন করতে থাকে, প্রতিনিয়ত কম্পন হতে থাকে। অর্থাৎ হাইড্রোজেনটা স্থির থাকে না, হাইড্রোজেনটা এই পাশে চলে যায়, আবার আরেক পাশে চলে যায়, আরেক পাশে চলে যায়। তারা কিন্তু ওই জায়গার মধ্যে স্থির থাকে না, তারা নড়াচড়া করতে থাকে, কম্পন হতে থাকে ওই জায়গার মধ্যে, এক ধরনের কম্পন 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 হতে থাকে এবং তারা লাফাতে থাকে। এমন যেন মনে হয় যে তারা লাফাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন গুলো লাফাচ্ছে ওই জায়গার মধ্যে, কম্পন, এক ধরনের কম্পন সৃষ্টি হয় এই জায়গার মধ্যে, এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এই জায়গাতে কম্পন সৃষ্টি হওয়ার সাথে সাথে এই জায়গাতেও কিন্তু এক ধরনের কম্পন সৃষ্টি হয়। তার মানে একটা হচ্ছে মূলরোমের চারপাশে লেগে থাকা হাইড্রোজেন আয়নের মধ্যে কম্পন সৃষ্টি, আরেকটা হচ্ছে কলয়েডাল দানার গায়ে লেগে থাকা পটাশিয়াম আয়নগুলোর মধ্যে কম্পন সৃষ্টি। এই যে উভয় ক্যাটায়নের মধ্যে যে কম্পন, এই কম্পনের ফলে একসাথে কাঁপতে 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 এই পটাশিয়ামটা এই পাশে চলে আসে এবং হাইড্রোজেনটা ওই পাশে চলে যায়। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি লাফাচ্ছি, লাফাতে লাফাতে কিন্তু আমি একসময় আমার জায়গা থেকে কিন্তু সরে যাব। এটা এটা একটা খুব কমন একটা বিষয়, যে একটা রুমের মধ্যে 4-5 জন শিশু যদি লাফাতে থাকে, তাহলে এই জায়গার মধ্যে যে শিশুটা রয়েছে সে কিন্তু ওই জায়গার মধ্যে চলে যাবে, এবং ওই জায়গার মধ্যে যে শিশুটা রয়েছে সে কিন্তু আমার এই জায়গার মধ্যে চলে আসবে। একইভাবে তারা পরস্পর নিজেদের জায়গার মধ্যে স্থির থাকে না, লাফাতে থাকে, লাফাতে লাফাতে কম্পন হতে হতে একসময় এই পটাশিয়ামটা এই জায়গায় চলে আসে এবং হাইড্রোজেনটা চলে যায় এই জায়গায়। এভাবে আবার আগের মতো পটাশিয়াম গুলো এখানে চলে আসে এভাবে, এবং কলয়েডাল দানার গায়ে হাইড্রোজেন লেগে থাকে। এভাবে যখন পটাশিয়ামটা এখানে চলে আসে, পটাশিয়ামটাকে মূলরোম শোষণ করে নেয়, তখন পটাশিয়ামটা উদ্ভিদের মধ্যে চলে যায়। তো এভাবে আসলে আমরা মূলরোম থেকে খনিজ লবণ শোষণ করতে পারি। আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিতভাবে খনিজ লবণ কয় প্রকার এবং এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।